অর্গানিজমস থাকে, এই জন্য এগুলোকে বায়োমাসও বলা যায়। সেজন্য বলা হচ্ছে যে সেকেন্ডারি ট্রিটমেন্ট আমরা কি করি, থ্রু বায়োলজিক্যাল কনভার্সন প্রসেস আমরা ডিজলভ এবং কলয়েডাল অর্গানিক যেটা থাকে সুয়েজের মধ্যে সেইটাকে আমরা ট্রিট করি এবং অ্যাজ এ রেজাল্ট সেখানে অ্যাক্টিভ স্লাজ তৈরি হয় বা বায়োমাস তৈরি হয় এবং সেটাকে আমরা রিমুভ করি থ্রু দিস, এই যে সেকেন্ডারি সেটলিং বলছি যেটা আর কি, সেইটার মাধ্যমে আমরা এটাকে রিমুভ করি এই বায়োমাসটাকে আর কি। আর টারশিয়ারি ট্রিটমেন্টটা হচ্ছে is the further removal of suspended solids or nutrients। যদি আরো কোনো ফাইন পার্টিকলস থেকে যায় আর কি, এই সমস্ত প্রাইমারি ট্রিটমেন্ট এবং বায়োলজিক্যাল ট্রিটমেন্ট এসকেপ করে যায়, এরকম কিছু যদি আরো ভেরি ফাইন সাসপেন্ডেড পার্টিকলস এবং নিউট্রিয়েন্ট, টারশিয়ারি ট্রিটমেন্টের মূল অবজেক্টিভ হচ্ছে টু রিমুভ দ্য নিউট্রিয়েন্টস। হ্যাঁ, এবং এই টারশিয়ারি ট্রিটমেন্টের এই নিউট্রিয়েন্ট রিমুভালের পরে আমরা যেটা আরেকটা প্রসেস করি ওই অ্যাডভান্স ট্রিটমেন্টের মধ্যে, সেটা হচ্ছে ডিসইনফেকশন বিফোর ডিসচার্জ টু দ্য রিসিভিং ওয়াটার। ডিসইনফেকশনটা মানে হচ্ছে ওই টু কিল দি অর্গানিজমস আর কি। হ্যাঁ, তো এইভাবে আমরা এই দিস ইজ দ্য ফুল কমপ্লিট চেইন অফ ইউনিট প্রসেসের ফর সুয়েজ ট্রিটমেন্ট। তো নর্মালি আমরা যেটা করি, আমরা সাধারণত জেনারেল প্র্যাকটিস যেটা, সেখানে আমরা সাধারণত মানে টারশিয়ারি ট্রিটমেন্টে যাই না, বিকজ দ্যাট ইজ ভেরি এক্সপেন্সিভ। হ্যাঁ, তো সেজন্য আমরা খুব একটা টারশিয়ারি ট্রিটমেন্টের কথা বলি না। আমরা সেকেন্ডারি লেভেল অফ ট্রিটমেন্ট হলে পরেই আমরা মনে করি যে এটাকে ডিসচার্জ করা যায় ইনটু রিভার্স। আর বিশেষ করে যদি রিসিভিং ওয়াটারটা একটু লার্জ রিভার হয় কিংবা ওশেন হয়, তাহলে পরে আমরা টারশিয়ারি লেভেল অফ ট্রিটমেন্টে অনেক ক্ষেত্রেই যাই না। সেকেন্ডারি লেভেল অফ ট্রিটমেন্টে যদি আমরা বিওডি এবং সাসপেন্ডেড সলিডস একটা রিজনেবল স্ট্যান্ডার্ডের মধ্যে নিয়ে আসতে পারি, ওই যে তোমার 30 বা 20 মিলিগ্রাম পার লিটার অফ বিওডি, 30 মিলিগ্রাম পার লিটার অফ সাসপেন্ডেড সলিডস, এই যে স্ট্যান্ডার্ড গুলো দেওয়া আছে, বাংলাদেশেরও স্ট্যান্ডার্ড আছে, বাংলাদেশে একটু বেশি 50 মিলিগ্রাম পার লিটার। তো এই স্ট্যান্ডার্ডের মধ্যে আনলে পরে আমরা এটাকে রিভারে ছেড়ে দিতে পারি। কিন্তু যদি তোমার টারশিয়ারি ট্রিটমেন্ট আমার তখনই দরকার হবে যদি আমি ট্রিটেড এফ্লুয়েন্ট বা ট্রিটেড ওয়েস্ট ওয়াটারটা কোনো কাজে লাগাতে চাই আর কি, সেক্ষেত্রে আমাদেরকে এই টারশিয়ারি ট্রিটমেন্টে যেতে হয় আর কি। ঠিক আছে, আর নিচে দেখো আরেকটা প্রসেসের কথা লেখা আছে, সেটা হচ্ছে স্লাজ ট্রিটমেন্ট। স্লাজ ট্রিটমেন্ট মানে হচ্ছে এই যে তোমার এখানে প্রাইমারি সেটলিং, এই প্রাইমারি সেটলিং এ এখানে কিন্তু স্লাজ জমা হয়। আবার এই বায়োলজিক্যাল ট্রিটমেন্টের পরেও কিন্তু তোমার এখানে আরেকটা সেডিমেন্টেশন বেসিন আছে, এখানেও তোমার স্লাজ গুলো জমা হয়। তাহলে এই স্লাজ গুলো কি হবে, আমরা তো লিকুইড গুলোকে ট্রিট করে ছেড়ে দিচ্ছি রিসিভিং ওয়াটারে, কিন্তু এই যে স্লাজ গুলো জমা হচ্ছে এটাকেও আমাদেরকে ট্রিটমেন্ট করতে হবে। সেজন্য এখানে বলা হচ্ছে স্লাজ ট্রিটমেন্ট রেফার্স টু দ্য ফিজিক্যাল, কেমিক্যাল এন্ড অর বায়োলজিক্যাল প্রসেসিং অফ স্লাজ কালেক্টেড ফ্রম দি প্রাইমারি এন্ড সেকেন্ডারি ট্রিটমেন্ট স্টেজেস। ঠিক আছে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, স্লাজটাকেও কিন্তু প্রপারলি ট্রিট করে তারপরেই তোমাকে ডিসচার্জ করতে হবে, আদারওয়াইজ কিন্তু স্লাজও ভেরি মাচ কি বলবো হ্যাজার্ডাস। ওকে, জি স্যার, ওকে। আচ্ছা, প্রিলিমিনারি ট্রিটমেন্টের বিষয়ে আবার একটু এলাবোরেট করি। The preliminary treatment is the first stage of wastewater treatment and is usually provided for the removal of large floating objects and heavy particles such as sand and grit. This stage of treatment is important because it protects from damage of the equipment used in the subsequent stages of treatment. Eta mane প্রিলিমিনারি ট্রিটমেন্ট বলে যে এটা লেস ইম্পর্টেন্ট এমন না, কিন্তু প্রিলিমিনারি ট্রিটমেন্ট দরকার হয়, কারণ হচ্ছে ওই যে আমরা লার্জার পার্টিকেলস গুলোকে রিমুভ করতে পারি থ্রু দিস প্রিলিমিনারি ট্রিটমেন্ট। এটা রিমুভ করার ফলে হয় কি, সাবসিকুয়েন্ট যে আমাদের ট্রিটমেন্ট ইউনিট গুলো আছে সেগুলোকে আমরা প্রোটেক্ট করতে পারি, মানে সেগুলো কোনোভাবে ড্যামেজ হবে না বা সেখানে ট্রিটমেন্ট প্রসেসটা ইন্টারফিয়ার্ড হবে না, এই জন্য আমরা কিন্তু প্রিলিমিনারি ট্রিটমেন্টটা ইম্পর্টেন্ট আর কি। The unit processes are considered as headwork components which actually provide pre-treatment for subsequent primary and secondary treatment process. আমরা যে মানে ইউনিট প্রসেস গুলো দেখালাম প্রি ট্রিটমেন্টে বা প্রিলিমিনারি ট্রিটমেন্টে, সেগুলো মানে সাবসিকুয়েন্ট প্রাইমারি এবং সেকেন্ডারি ট্রিটমেন্ট প্রসেসটাকে অ্যাকচুয়ালি তোমার ফ্যাসিলিটেট করে আর কি। হ্যাঁ, সেই জন্য ওই হেডওয়ার্কস গুলো করা হয় আর কি, হেডওয়ার্ক কম্পোনেন্ট যেগুলো আমরা প্রিলিমিনারি ট্রিটমেন্টের মধ্যে যে সমস্ত ইউনিট গুলো ইউজ করি আর কি। আমি তোমাদের একটু পরের ছবি দেখাবো যে প্রিলিমিনারি ট্রিটমেন্ট ইউনিট কি কি হয়। আচ্ছা, সিলেকশন অফ ইউনিট প্রসেসেস
and equipment for wastewater pre-treatment in the headworks should be based on wastewater characteristics, quantity of wastewater to be treated, and other specific requirements. এই যে যেমন এখানে ছবিগুলো দেখো, এগুলো হচ্ছে প্রি ট্রিটমেন্ট টেকনোলজি। হ্যাঁ, এখানে এই যে একটা স্ক্রিন, এদিক থেকে মনে করো শহর থেকে ওয়েস্ট ওয়াটার ঢুকতেছে ট্রিটমেন্ট প্ল্যান্টে আর কি। হ্যাঁ, ঢোকার মুখেই সেই স্ক্রিনের মধ্যে বলে এগুলো, এটা হচ্ছে মেকানিক্যাল স্ক্রিন আর কি। মেকানিক্যালি এটাকে অপারেট করা হয়, এটা এরকম ভাবে ঘুরতে থাকে এবং এই সমস্ত যে ফ্লোটিং পার্টিকেলস গুলো এগুলো এখানে আটকা পড়ে যায়। আটকা পড়ে গেলে এগুলো উপরে উঠে যায় এবং এখানে এটাকে স্টোর করা হয় আর কি। এবং ফলে হয় কি, এই সমস্ত লার্জার পার্টিকেলস গুলো কিন্তু আমি এখানে স্ক্রিন আউট করে ফেললাম আর কি, ঠিক আছে। এবং তখন এই ফ্লোটা আমার এদিকে চলে গেল আর কি। এইভাবে কিন্তু আমরা এই লার্জার ফ্লোটিং পার্টিকেলস, এটা হচ্ছে স্ক্রিন বা বার র্যাক বা বার স্ক্রিন, অনেক নামে এগুলোকে ডাকা হয় আর কি। হ্যাঁ, বা মেকানিক্যাল স্ক্রিন। স্যার এটা কি মেকানিক্যাল কোনো প্রসেস? হ্যাঁ, তো মেকানিক্যালি এই যে এইটাকে রোটেট করা হয় আর কি। এটা সবসময় কন্টিনিউয়াসলি এরকম ঘুরছে, ঘোরার ফলে এখানে যে পার্টিকেলস গুলো আসতেছে, এই পার্টিকেলস গুলো এটার উপর, এটা এই যে র্যাকের মধ্যে আটকে যাচ্ছে আর কি। এবং এদিকে যখন আবার ঘুরে এদিকে যাচ্ছে তখন এখানে এটাকে কালেক্ট করে ফেলা হচ্ছে, ঠিক আছে। ওকে, আর নিচে এটা হচ্ছে তোমার গ্রিস ট্র্যাপ। এই ছবিটা দেখো, এটা হচ্ছে তোমার গ্রিস ট্র্যাপ ফর ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশনস। গ্রিস ট্র্যাপটা আসলে হয় কি, হাউস হোল্ড লেভেলে করলে সবচেয়ে ভালো হয়, তাহলে আর সুয়ারেজ সিস্টেমের মধ্যে গ্রিস বা অয়েলি পার্টিকেলস বা ফ্যাটস এগুলো কম আসে আর কি। তো এই জন্য বলা হচ্ছে এটা ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশনও হতে পারে আর কি। কিংবা তোমার একেবারে সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টে করলেও এটা এটা আননেসেসারি আর কি, খুব মানে একটা বড় ইউনিট করার দরকার হয় আর কি। বাট এটা ইন্ডিভিজুয়াল ইউনিট হিসাবে আসলে সবচেয়ে ভালো ওয়ার্ক করে। গ্রিস ট্র্যাপটা আর কিছুই না, এখানে তোমার ইনলেট দিয়ে আসলো, এখানে ফ্যাটস এন্ড গ্রিস গুলো এখানে তোমার উপরে ফ্লোটিং অবস্থায় রয়ে গেল, আর নিচে দিয়ে তোমার ওয়েস্ট ওয়াটারটা এখান দিয়ে আউটলেট দিয়ে বের হয়ে গেল। এটা পরে তোমার স্ক্র্যাপ করে সরিয়ে মানে ক্লিন করে দেওয়া হয় আর কি। এটা হচ্ছে গ্রিস ট্র্যাপ আর কি। আর এটা হচ্ছে গ্রিড চেম্বার। এই যে এই লার্জার স্যান্ডের চাইতেও একটু লার্জ মনে হয়, এই লার্জার পার্টিকেলস দেখছো, এগুলো এরকম এখান দিয়ে ইনলেট দিয়ে ঢুকে, এখানেও তোমার গ্রিজ রিমুভও হয়, গ্রিড পার্টিকেলস গুলো রিমুভ হয়, এখানে সেটেল করে আর কি। সেটেল করলে পরে গ্রিড গুলোকে আমরা এখান থেকে আলাদা করে নিয়ে যাই আর কি, আর ওয়েস্ট ওয়াটারটা এখান দিয়ে বের হয়ে যায়। এটার মধ্যেও তোমার ফ্যাট, অয়েল, গ্রিজ এগুলো রিমুভ করা যায়, আবার গ্রিড পার্টিকেলস রিমুভ করা যায় আর কি। সো এইভাবে এই ইউনিট গুলো আমরা ইউজ করি। হ্যাঁ, প্রি ট্রিটমেন্ট ইজ দ্য প্রিলিমিনারি রিমুভাল অফ ওয়েস্ট ওয়াটার অর স্লাজ কনস্টিটিউয়েন্টস such as oil, grease and various solids, sand, fibers, trash. These units can retard accumulation of solids and minimize subsequent blockages. এর পরবর্তীতে ইউনিট গুলোতে যে এটা কোনো অপারেশনাল ডিফিকাল্টি তৈরি করতে পারে না আর কি। এখানে দেখো, এখানে একটা রিয়াল ছবি আর কি, বার স্ক্রিনের আর কি। এইভাবে ওইটা তো প্রথমে আমি দেখালাম মেকানিক্যাল স্ক্রিন, কিন্তু জাস্ট এইগুলো মনে করে এমনি জাস্ট নর্মাল স্ক্রিন দিয়েও কিন্তু করা সম্ভব আর কি। এখান থেকে এগুলি যখন এগুলো এখানে ফ্লোটিং পার্টিকেলস জমা হয় তখন এগুলোকে ম্যানুয়ালি সরিয়ে ফেলা হয় আর কি। তো স্ক্রিনের অনেক সাইজ আছে, আমরা কখনো কখনো বলি কোর্স স্ক্রিন, তারপরে ফাইন স্ক্রিন, ডিপেন্ড করে সুয়েজের মধ্যে। সুয়েজ ক্যারেক্টারিস্টিক্সটা তো প্রথমে আগে অ্যানালাইসিস করতে হয়, ডিপেন্ড করে যে কি ধরনের স্লাজ বা সলিডস আছে ওই ওয়েস্ট ওয়াটারের মধ্যে, তখন সেই অনুযায়ী কোর্স স্ক্রিনটা ডিজাইন করতে হয়। এই যখন এই মানে ডান পাশে দেখো এগুলো ডিফাইন করা আছে। কোর্স স্ক্রিনস are used as the first step in sewage treatment plants. Typical screens consist of a series of steel bars about 25 millimeter apart. এখানে স্পেসিং গুলো 25 millimeter apart. এটা হচ্ছে কোর্স স্ক্রিন, মানে কোর্সার পার্টিকেলস গুলোকে ক্যাপচার করার জন্য। Main purpose is removal of materials that might damage subsequent equipment or hinder treatment processes. Subsequent treatment process গুলো যেন কোনোভাবে affected না হয়, সেটাই হচ্ছে main purpose to remove these coarser particles. Cleaning of screens are done mechanically. Mechanically করা সম্ভব হয়, আবার manually অনেক জায়গায় করে। Okay, fine screens strains out small suspended solids, usually consist of wire or closely spaced bars, and are usually employed after coarse screens to retain finer materials from the incoming wastewater. Fine screen তোমার এটার পরবর্তীতে যে স্ক্রিন স্পেসটা থাকবে সেটা হয়তো ফাইন স্ক্রিন, ফাইনার পার্টিকেলস গুলোকে রিমুভ করার জন্য।
Micro strainers sometimes employed after fine screens to remove algae and finer suspended solids from incoming wastewater. এটা খুব কমন না, but there are instances যেখানে একেবারে মাইক্রো স্ট্রেইনার ইউজ করা হয়, যেখানে তোমার অ্যালজি গুলো লেগে যাবে এবং সুতরাং অ্যালজি গুলোকে ওখানে রিমুভ করে ফেলা যাবে। ওকে। Associated hydraulic head loss, which is a function of upstream and downstream velocity difference across the screens, could be adjusted by frequency of screen cleaning. এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু আর কি, কারণ এখানে দেখো, এখানে এই ছবিটাতে ভালো মতো, এই নিচের ছবিটাতে ভালো মতো দেখো, এখানে একটা হেড লস কিন্তু তোমরা খেয়াল করছো? জি স্যার, খেয়াল করতেছি স্যার। হ্যাঁ, এই হেড লসটা বেড়ে যাবে যদি তোমার এখানে ব্লকেজ হয়ে যায় আর কি। তো সেজন্যই খুব অনেক রেগুলার বেসিস এটাকে ক্লিন করে দিতে হয়। এটা ক্লিন করলে পরেই তুমি এই হেড লসটাকে মিনিমাইজ করতে পারবে আর কি। এটা একটা গ্রিড। স্যার এটা কি কোনো সুইচ টাইপ? ফ্লোটা বেশি হওয়াটা ভালো হবে স্যার, মানে ফ্লোর স্পিডটা স্যার। হ্যাঁ স্যার ফ্লোর যে স্পিড স্যার, মানে পানির যে স্পিড ফ্লো যেটা আছে স্যার, এটা কি অনেক বেশি, মানে বেশি ফ্লো হইলে কি আমাদের জন্য ভালো নাকি স্যার স্লোলি ফ্লো হওয়া ভালো স্যার? না না, খুব বেশি হওয়া ভালো না, খুব স্লো হওয়া ভালো না। ইট ডিপেন্ডস। আমি যে এটা তো সব কানেক্টেড, একটার পরে তোমার আরেকটা ইউনিটে যাবে আর কি, তাই না? এটার পরে তোমার এই প্রিলিমিনারি ট্রিটমেন্ট হয়ে তারপরে তোমার প্রাইমারি ট্রিটমেন্ট ইউনিটে যাবে। তো সেখানে প্রাইমারি ট্রিটমেন্ট ইউনিটে তোমার যদি খুব হাই ফ্লো হয় তাহলে সেখানে আর সেডিমেন্টেশনের স্কোপই পাবে না। সুতরাং এগুলো সব ডিজাইন করতে হবে যে আমার সেডিমেন্টেশন ট্যাঙ্কে ভেলোসিটি কত হবে, দ্যাট উইল ডিকটেট দি আপস্ট্রিম ফ্লো কন্ডিশন আর কি। ঠিক আছে, বুঝতে পারছো? এরপরে তোমার যে সেডিমেন্টেশন ট্যাঙ্ক আমরা আসবো, আমরা প্রাইমারি সেটলিং ট্যাঙ্ক বা সেডিমেন্টেশন ট্যাঙ্ক যেটা ডিজাইন করব, সেখানে কিন্তু তোমার ফ্লোটা এমন ভাবে মেনটেন করতে হবে যাতে করে সেটেলেবল পার্টিকেলস গুলো সেটেল করতে পারে। খুব যদি স্পিডি ফ্লো হয় তাহলে তো ওই পার্টিকেল সব সহ নিয়ে বের হয়ে চলে যাবে, তাহলে সেটা আবার যে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট প্রসেসে এফেক্ট করবে আর কি। তো সুতরাং আমরা ওই ট্যাঙ্ক গুলো ডিজাইন করব ফর সার্টেন ভেলোসিটি। হ্যাঁ, ওইটা আমরা পরে আসবো আরো কি ভেলোসিটি দরকার হবে আর কি। Grit removal, intercept and remove sand and grit particles. Skimming, remove lighter particles. Grease, এগুলোর বিভিন্ন টার্মিনোলজি ইউজ করা হয়। স্কিমিং বলা হয় রিমুভ লাইটার পার্টিকলস, গ্রিজ, অয়েল, সোপ এটসেট্রা। প্রি-এয়ারেশন, অ্যাড অক্সিজেন টু এইড ন্যাচারাল ফ্লোকুলেশন অ্যান্ড অডর কন্ট্রোল। অনেক সময় এয়ারেশন ইউজ করা হয়। এয়ারেশন ইউজ করলে পরে তোমার যেটা হয় যে কিছু ফ্লক ফর্ম করে আর কি, ন্যাচারাল ফ্লোকুলেশন হয়, মানে পার্টিকলস, অনেকগুলো পার্টিকলস একসঙ্গে লেগে যায় আর কি। লেগে যেয়ে ওটা সেটেল করতে অসুবিধা হয়। আবার অনেক ক্ষেত্রে অক্সিজেনটা থাকলে পরে এই এয়ারেশনটা হলে পরে তোমার অডরটাও কন্ট্রোল করা সম্ভব হয়, স্মেলটা কমে যায় আর কি। সো দিজ আর এগুলো হচ্ছে তোমার প্রিলিমিনারি ট্রিটমেন্ট। হ্যাঁ, preceded by the primary treatment. প্রাইমারি ট্রিটমেন্টের আগে, ঠিক আছে, প্রাইমারি ট্রিটমেন্টের আগে এই প্রিলিমিনারি ট্রিটমেন্ট গুলি। স্যার স্মেল তো একটা বিশাল ইস্যু। হ্যাঁ, তো বটেই, স্মেল তো থাকবেই। স্মেল আস্তে আস্তে মানে কমে যাবে আর কি। এয়ারেশন তো এত তোমাকে যদি স্মেল কমানোর জন্য এয়ারেশন তো আমরা পরবর্তীতে বায়োলজিক্যাল সিস্টেমে যাই করি আর কি। হ্যাঁ, তো প্রথম অবস্থায় তো আর সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টে যাবা তুমি, স্মেল থাকবে না, এটা খুব আনইউজুয়াল না? থাকবেই কিছু স্মেল। জি স্যার। এটাকে যাতে কন্ট্রোল করা যায়, মিনিমাইজ করা যায়, সেই জন্য যতটুকু সম্ভব এয়ারেশন করা আর কি। ওকে, এরপরে হচ্ছে প্রাইমারি ট্রিটমেন্ট। প্রাইমারি ট্রিটমেন্টের মধ্যে আমি প্রথমেই বলেছি এটা একটাই ইউনিট, সেখানে আমরা সেডিমেন্টেশন ট্যাঙ্ক ডিজাইন করি আর কি। হ্যাঁ, আমরা সেডিমেন্টেশনকে দুইভাবে ক্লাসিফাই করতে পারি, একটা হচ্ছে প্লেন সেডিমেন্টেশন আর একটা হচ্ছে কেমিক্যাল সেডিমেন্টেশন। প্লেন সেডিমেন্টেশনটা হচ্ছে ডিজাইন করা হয় টু রিমুভ সেটেলেবল সাসপেন্ডেড সলিডস। যে সমস্ত সলিডস গুলো সেটেল করবে, সাসপেন্ডেড অবস্থায় আছে, সেগুলোকে যাতে সেটেল করানো যায়, সেটা হচ্ছে প্লেন সেডিমেন্টেশন। আরেকটা হচ্ছে কেমিক্যাল সেডিমেন্টেশন। এখানে আমরা কিছু কেমিক্যাল অ্যাড করি, বিশেষ করে এটা ওয়াটার ট্রিটমেন্টেই বেশি করা হয় ওয়েস্ট ওয়াটারের চাইতে। সেটা হচ্ছে সেই কেমিক্যালটা অ্যাড করলে পরে ওই ফাইনার পার্টিকেল যেগুলো খুব সহজে সেটেল করে না, নিজে সেটেল করে না, সেগুলোকে আমরা ওই কেমিক্যাল অ্যাড করে
কোয়াগুলেশন প্রসেসের মধ্য দিয়ে ফ্লক ফর্ম করানো হয়, মানে অনেকগুলো পার্টিকেল একসঙ্গে মানে ফ্লক তৈরি করে, মানে তখন ওটা লার্জার হয়, তখন এটা সেটেল করে আর কি। এটা হলো কেমিক্যাল এইড দিয়ে করা হয় আর কি। হ্যাঁ, এটাকে আমরা বলি কেমিক্যাল সেডিমেন্টেশন। The primary treatment involves plain and chemical sedimentation for the removal of settleable and fine organic solids. About 30 to 40% of the total solids are removed at this stage. এবং এই যে তোমার সলিডসটা রিমুভ হয় এই কারণে কিন্তু তোমার বিওডিও অনেকটা কমে যায় আর কি। হ্যাঁ, সিগনিফিকেন্ট বিওডি রিমুভাল ইজ অলসো পসিবল থ্রু প্রাইমারি সেডিমেন্টেশন প্রসেস। ওকে, আমরা তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা সেপটিক ট্যাঙ্ক যখন ডিসকাস করেছিলাম না, সেপটিক ট্যাঙ্কে কি করি আমরা, সেখানেও কিন্তু সলিড সেডিমেন্টেশন করে, সেই জন্য আমরা সেডিমেন্টেশন জোন ডিজাইন করেছিলাম, খেয়াল আছে? জি স্যার, আলাদা করে সেডিমেন্টেশন জোন আছে। হ্যাঁ, সেখানে সেডিমেন্টেশন জোনটা আমরা কেন খুব কেয়ারফুলি ডিজাইন করি, এ প্লাস বি চেক করি, তারপরে তোমার ভলিউম থেকে ডেপথ বের করি। এটার কারণ হচ্ছে যে ওই সেডিমেন্টেশন জোনটা খুবই ইম্পর্টেন্ট, ওই পরিমাণ ভলিউমটা থাকতে হবে বা ডেপথটা থাকতে হবে, সো দ্যাট সেটেলেবল সলিড যেগুলো সেগুলোকে যেন আমরা সেটেল করাতে পারি আর কি। দ্যাট ওয়াজ দ্য মেইন রিজন। এবং একইভাবে বলেছিলাম না যে সেপটিক ট্যাঙ্কে আমাদের বিওডি রিডাকশন হয়, বিওডি রিডাকশন। এই যে সলিডস গুলো সেটেল করার ফলে এই সলিডস এর মধ্যে কিন্তু অর্গানিক ইনঅর্গানিক দুই ধরনের সলিডসই থাকে। যে অর্গানিক সলিডসটা যদি রিমুভ হয় বা সেটেল করে তাহলে তোমার বিওডির কনসেন্ট্রেশনটা এমনিতেই কমে যাবে আর কি। আর কিছু তো ডিকম্পোজিশন হয় তোমার, যেটা বলেছিলাম সেপটিক ট্যাঙ্কের ক্ষেত্রে। তো এইখানে প্লেন সেডিমেন্টেশনের ক্ষেত্রে আমরা বলছি না যে ডিকম্পোজিশন হয়, বাট তোমার অর্গানিক সলিডস যখন ইনঅর্গানিক সলিডস এর সঙ্গে একসঙ্গে যখন সেটেল করে তখন বিওডি রিমুভাল হয়, তখন বিওডি রিডাকশন হয় আর কি। কিন্তু সলিডস রিডাকশনটাই হচ্ছে প্রাইমারি ট্রিটমেন্টের মেইন অবজেক্টিভ। হ্যাঁ, বা আমি বলতে পারি যে প্রাইমারি অবজেক্টিভ অফ প্রাইমারি ট্রিটমেন্ট প্রসেস ইজ টু রিমুভ দ্য সলিডস as much as possible. এটার জন্যই আমরা প্রাইমারি সেডিমেন্টেশন ট্যাঙ্ক ডিজাইন করি আর কি। ওকে, এখানে তোমাদের যেটা আমি বলতে চাচ্ছি, এখানে আমি জাস্ট শুধু তোমাদের টপিক গুলো বলে যাচ্ছি আর কি। এরপরে প্রাইমারি সেডিমেন্টেশনের পরে সেখান থেকে এফ্লুয়েন্টটা সেডিমেন্টেশন হওয়ার পরে যে সলিডস গুলো নিচে জমা হয় সেটা তো স্লাজ হিসাবে আমরা কালেক্ট করে ওটাকে স্লাজ ট্রিটমেন্টে নিয়ে যাওয়া হয়। আর উপরের যে লিকুইডটা মানে সলিড সেটেল করার পরে যে লিকুইডটা, সেই লিকুইডটা আমরা পরবর্তী আমাদের যে ট্রিটমেন্ট প্রসেস, বায়োলজিক্যাল ট্রিটমেন্ট প্রসেস, সেখানে ট্রান্সফার করা হয়। বায়োলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে কি কি আছে? হ্যাঁ, এখানে দেখো বায়োলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে। সাসপেন্ডেড গ্রোথ বায়োলজিক্যাল প্রসেস, সাসপেন্ডেড গ্রোথ বায়োলজিক্যাল প্রসেস। হ্যাঁ, যেমন এক্সাম্পল হচ্ছে কনভেনশনাল অ্যাক্টিভেটেড স্লাশ প্রসেস, হাই রেট অ্যাক্টিভেটেড স্লাশ প্রসেস, কন্ট্যাক্ট স্টেবিলাইজেশন প্রসেস, পিওর অক্সিজেন অ্যাক্টিভেটেড স্লাশ প্রসেস, অক্সিডেশন ডিশ প্রসেস। এগুলো হচ্ছে ডিফারেন্ট মানে ফর্ম অফ বায়োলজিক্যাল সাসপেন্ডেড গ্রোথ বায়োলজিক্যাল ট্রিটমেন্ট আর কি। তো আমাদের শুধু মনে রাখতে হবে আমরা দুইভাবে ক্লাসিফাই করতে পারি এই বায়োলজিক্যাল ট্রিটমেন্টকে। একটা হচ্ছে সাসপেন্ডেড গ্রোথ বায়োলজিক্যাল ট্রিটমেন্ট, আর একটা হচ্ছে ফিক্সড গ্রোথ বায়োলজিক্যাল ট্রিটমেন্ট। হ্যাঁ, ফিক্সড গ্রোথ মানে হচ্ছে একটা সার্টেন মিডিয়ার মধ্যে মানে মাইক্রোঅর্গানিজম গ্রোথ হয় এবং সেখানে তোমার মানে ট্রিটমেন্টটা হয় বা বিওডি রিমুভাল হয় আর কি। হ্যাঁ, আর আরেকটা স্পেসিফিক ট্রিটমেন্ট প্রসেস আমরা করব, সেটা হচ্ছে স্টেবিলাইজেশন পন্ড মেথড। এই স্টেবিলাইজেশন পন্ড মেথড অফ ট্রিটমেন্টটা ইজ ভেরি মাচ মনে করো যে ক্লোজ টু ন্যাচারাল প্রসেস আর কি, এবং এটা খুব কম এনার্জি লাগে এখানে স্টেবিলাইজেশন প্রসেসে। বাট ওই যে উপরের দুইটা যেটা বললাম, সাসপেন্ডেড গ্রোথ বায়োলজিক্যাল প্রসেস এবং ফিক্সড গ্রোথ বায়োলজিক্যাল প্রসেস, এগুলো এনার্জি ইন্টেন্সিভ, এগুলোর জন্য এনার্জির প্রয়োজন হয়। এগুলোতে জায়গা কম লাগে কিন্তু এনার্জি বেশি লাগে, সেজন্য ওগুলো একটু এক্সপেন্সিভ। আর স্টেবিলাইজেশন পন্ড হলে যদি জায়গা থাকে তাহলে পরে স্টেবিলাইজেশন পন্ড মেথড হচ্ছে ভেরি কস্ট ইফেক্টিভ মেথড অফ সুয়েজ ট্রিটমেন্ট, এবং এটা এমপ্লয় করে ন্যাচারাল ট্রিটমেন্ট প্রসেস আর কি। আর নিচে হচ্ছে অ্যানারোবিক ট্রিটমেন্ট প্রসেস। বায়োলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে কিন্তু এই যে এগুলোর কথা যেটা বললাম, সাসপেন্ডেড গ্রোথ বা ফিক্সড গ্রোথ, এগুলি হচ্ছে তোমার অ্যারোবিক প্রসেস। হ্যাঁ, তার মানে হচ্ছে এখানে তোমার যে অক্সিডেশনটা হয় সেগুলো ইন আন্ডার অ্যারোবিক কন্ডিশন বাই দি অ্যারোবিক ব্যাকটেরিয়া। ঠিক আছে, আর এখানে এটার বাইরে যেটা আছে
এটা ছাড়াও অ্যানারোবিক ট্রিটমেন্ট প্রসেসও আছে, যেগুলোর মাধ্যমে আমরা সুয়েজটাকে ট্রিট করতে পারি। এবং বিওডি লেভেল খুব হাই যদি থাকে, খুব হাই বিওডি লেভেল আমরা খুব একটা রিজনেবল লেভেলে নামিয়ে নিয়ে আসতে পারি থ্রু অ্যানারোবিক ট্রিটমেন্ট। সেটা আমরা একটু ডিসকাস করব যদি সুযোগ পাই। আর স্টেবিলাইজেশন পন্ড মেথডটা আমরা একটু বেশি ডিসকাস করবো, কারণ আমাদের বাংলাদেশে তো এখনো পর্যন্ত সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান বলতে তেমন কিছু নাই। যেটা আছে পাগলা সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান, সেটা হচ্ছে এই স্টেবিলাইজেশন পন্ড মেথড আর কি। সেখানে অ্যানারোবিক পন্ড আছে, বিভিন্ন ধরনের পন্ড আছে, সেটা আমরা ডিসকাস করবো। অ্যানারোবিক পন্ড আছে, ফ্যাকাল্টেটিভ পন্ড আছে, ম্যাচুরেশন পন্ড আছে, এয়ারেটেড পন্ড আছে, এগুলো। আর এখন যেটা আমাদের নতুন সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান যেটা হলো দাসের কান্দিতে সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান, যেটা তোমাদের বলেছি আমি ক্লাসে, সেটা হচ্ছে এই অ্যাক্টিভেটেড স্লাশ প্রসেস মেথড। ঠিক আছে, এটা আমরা একটু ডিসকাস করবো। সুতরাং আমাদের এই তোমার সুয়েজ ট্রিটমেন্ট, তো আমি তোমাদের ক্লাসে বলেছি যে সুয়েজ ট্রিটমেন্ট কিন্তু একটা হিউজ টপিক আর কি। হ্যাঁ, এটা এই 2-3 সপ্তাহে পড়ানো সম্ভব না। এই সমস্ত এই যে তোমাদের নামগুলো বলেছে, এগুলো যে তোমাদেরকে আমি সবগুলো সম্পর্কে ডিসকাস করতে চাই, ইট উইল টেক মেনি উইকস। যার জন্য সুয়েজ ট্রিটমেন্ট একটা ফুল এমএসসি কোর্স, এবং 14 সপ্তাহ ধরে আমরা তাও শেষ করতে পারি না, এত ভাস্ট একটা কোর্স সুয়েজ ট্রিটমেন্ট আর কি। হ্যাঁ, তো তারপরেও আমি যেটা মনে করি যে তোমাদের একটা সুয়েজ ট্রিটমেন্ট সম্পর্কে একটা ভালো ধারণা দেওয়া, তার জন্য আমি অ্যাক্টিভেটেড স্লাশ প্রসেসটা ডিসকাস করব এবং ট্রিকলিং ফিল্টারটা খুব কুইকলি একটা ওভারভিউ দিয়ে যাব। আর স্টেবিলাইজেশন পন্ড মেথডটা আমরা একটু ডিটেল ডিসকাস করব, কারণ এটা মোটামুটি আমাদের মতো ট্রপিক্যাল কান্ট্রির জন্য খুবই অ্যাপ্রোপ্রিয়েট যদি আমরা স্পেস ম্যানেজ করতে পারি আর কি। আর অ্যানারোবিক প্রসেস সম্পর্কে আমরা একটু ডিসকাস করব। ওকে, আর টারশিয়ারি ট্রিটমেন্টের মধ্যে আমি তোমাদের আগেই বলেছি যে টারশিয়ারি ট্রিটমেন্ট হচ্ছে নাইট্রোজেন এন্ড ফসফরাস রিমুভাল, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন প্রসেস, অ্যামোনিয়া, অনেক ধরনের প্রসেস আছে, বিভিন্ন ধরনের প্রসেস আমরা এমপ্লয় করে এই নাইট্রোজেন ফসফরাস রিমুভ করে থাকি। এবং আরো যদি ফার্দার এই নাইট্রোজেন ফসফরাস রিমুভালের পরে যদি আমরা ওয়েস্ট ওয়াটারটাকে আরো পলিশ করতে চাই, তাহলে দ্যাট অ্যাডভান্স, এগুলো তো অ্যাডভান্স ট্রিটমেন্ট বা টারশিয়ারি ট্রিটমেন্ট। হ্যাঁ, এই ট্রিটমেন্টের পরে দ্যাট কুড বি ফলোড বাই পলিশিং প্রসেসেস। মানে যেমন মনে করো সেখানে আমি যদি এটা করার পরে আবার একটা স্যান্ড ফিল্ট্রেশন করি, তাহলে একেবারে কমপ্লিট রিমুভাল হয়ে যাবে তোমার অল পার্টিকল, সলিডস এটসেট্রা। এবং তারপরে ফাইনালি আমরা হয়তো প্যাথোজেন কিল করার জন্য আমরা ক্লোরিনেশন, ওজোনেশন, ইউভি লাইট, এই সমস্ত পদ্ধতিগুলো এমপ্লয় করে ওইটা তাহলে আমরা একেবারে ফাইনালি প্যাথোজেন ফ্রি একটা এফ্লুয়েন্ট পাবো, যেটা আমরা রিইউজ করতে পারবো আর কি। So tertiary treatment processes are primarily used to improve the quality of an effluent which has already received primary and secondary biological treatment. Tertiary treatment আসছে তোমার প্রাইমারি এবং বায়োলজিক্যাল ট্রিটমেন্টের পরে। তার মানে হচ্ছে সুয়েজ প্রথমে আমরা প্রিলিমিনারি কিছু ইউনিট অ্যাপ্লাই করে সেটাকে প্রাইমারি সেডিমেন্টেশন ট্যাঙ্কে ওটাকে ট্রান্সফার করি, এবং প্রাইমারি সেডিমেন্টেশন ট্যাঙ্ক এবং পরবর্তীতে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট, আইদার অফ দি প্রসেসেস, যেটা একটু আগের স্লাইডে আমি বললাম, যে কোনো প্রসেসের মাধ্যমে আমরা বায়োলজিক্যাল ট্রিটমেন্ট করার পরে দেন কামস দি স্টেজ অফ টারশিয়ারি ট্রিটমেন্ট। হ্যাঁ, তো সুতরাং টারশিয়ারি ট্রিটমেন্ট ইজ followed by preliminary, primary and secondary treatment. Various processes are available to achieve additional removal of, say, suspended solids or nutrients, or a further reduction of fecal coliform numbers for any intended use of the effluent. এই ধরনের প্রসেসগুলি আমি যেখানে তোমাদের লিখে রেখেছি আর কি। হ্যাঁ, এগুলো তোমরা দেখতে পারো, নামগুলো অন্তত দেখতে পারো আর কি। ওকে, অলরাইট। এরপরে হচ্ছে প্রসেস সিলেকশন এন্ড ডিজাইন, প্রসেস সিলেকশন এন্ড ডিজাইন কনসিডারেশনস। আমরা কিন্তু এখন প্রাইমারি ট্রিটমেন্টের কথা না শুরু করিনি এখনো। প্রাইমারি ট্রিটমেন্ট এটা হচ্ছে প্রসেস সিলেকশন, কিভাবে আমরা প্রসেস সিলেক্ট করব এবং ডিজাইন কনসিডারেশন গুলো কি হবে। The choice of which unit processes to include in the treatment chain takes into account a number of criteria, including the followings. এই সমস্ত ক্রাইটেরিয়া গুলো আমরা কনসিডার করব বিফোর সিলেক্টিং দি ইউনিট প্রসেসেস আর কি। কোনটা আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে এবং কোনটা কস্ট ইফেক্টিভ হবে, সেগুলো আমরা মানে ডিসাইড করব বেসড অন দিস ক্রাইটেরিয়া। যেমন এনার্জি রিকোয়ারমেন্ট, হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর,
আমাদের যদি আমরা এমন ট্রিটমেন্ট পদ্ধতি যদি আমরা সিলেক্ট করি যেটাতে প্রচুর এনার্জি লাগে, আমাদের এমনিতেই এনার্জি ক্রাইসিস, আমাদের ন্যাশনালি উই ফেস এনার্জি ক্রাইসিস, তাহলে সেখানে খুব এনার্জি ইন্টেন্সিভ ট্রিটমেন্ট প্রসেস ইউজ করাটা আমাদের জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট না আর কি। ইফেক্টিভনেস ইন রিমুভিং এ পার্টিকুলার টার্গেট কন্টামিনেন্ট অর সেট অফ কন্টামিনেন্ট, আমি আসলে কি রিমুভ করতে চাই, আমার কোন পলিউশনটা বেশি রিমুভ করতে হবে সেটার উপরেও ডিপেন্ড করবে আমার ইউনিট প্রসেসটা আর কি। আর স্লাশ জেনারেশন এন্ড ডিসপোজাল রিকোয়ারমেন্ট, স্লাশ কি পরিমাণ হবে, কোন ট্রিটমেন্ট ইউনিট প্রসেস ইউজ করলে পরে কি পরিমাণ স্লাশ হবে এবং সেটাকে আমরা কিভাবে ডিসপোজ করব সেটাও একটা ফ্যাক্টর। কমপ্লেক্সিটি, একটা সিস্টেম বা একটা প্রসেস যদি আমি নেই সেটা যদি খুবই কমপ্লেক্স হয় এবং সেটার জন্য যদি আমাদের দেশে স্কিলড পিপল না থাকে তাহলে দ্যাট ইজ অলসো অ্যান ইস্যু। হ্যাঁ, সুতরাং আমরা চেষ্টা করব এমন কিছু সুয়েজ ট্রিটমেন্ট ইউনিট বা প্রসেস ইউজ করতে যেগুলো সিম্পলার এবং দ্যাট ক্যান বি অপারেটেড অ্যান্ড মেইনটেইনড বাই লোকাল স্কিল। আর আরেকটা বিষয় হচ্ছে রিলায়েবিলিটি, রবাস্টনেস, এগুলো তো অবশ্যই দরকার, রিলায়েবল ট্রিটমেন্ট হতে হবে, আদারওয়াইজ মানে partially treated sewage may pollute the receiving environment. Flexibility, adaptability, এগুলো ইম্পর্টেন্ট ফ্যাক্টর। অপারেশন এন্ড মেইনটেনেন্স রিকোয়ারমেন্ট এবং তার কস্ট, এগুলো খুবই ইম্পর্টেন্ট। পার্সোনাল রিকোয়ারমেন্টস, যেটা আমি বললাম যে এটা অনেক সময় হয় কি যে, যেমন তোমাদের আমি একটা এক্সাম্পল দিই, আমাদের বাংলাদেশে ঢাকা শহরে যে সাইদাবাদ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, সেটাকে মেনটেন করার জন্য এখনো পর্যন্ত বিদেশি কনসালটেন্টদের আমাদেরকে হায়ার করতে হয়। ইট ইজ সো কমপ্লেক্স আর কি। হ্যাঁ, তো সুতরাং ওই জিনিসগুলো আমাদেরকে মানে কনসিডারেশনে রাখতে হয় যে আমি কোন ধরনের সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টে যাব, এবং কনস্ট্রাকশন কস্ট তো আছে একটা বড় ফ্যাক্টর। সো these are some important criteria that should be carefully considered before selecting different treatment processes. Okay. জি স্যার। এরপরে আমরা প্রাইমারি সেডিমেন্টেশন ট্যাঙ্কে চলে যাচ্ছি। এখন আমরা প্রাইমারি সেডিমেন্টেশন মানে প্রাইমারি ট্রিটমেন্ট শুরু করছি আর কি। ওকে, প্রাইমারি সেটেলার বা সেডিমেন্টেশন ট্যাঙ্ক অর ক্লারিফায়ার, অনেক নামেই কিন্তু এটা বলা হয় আর কি। হ্যাঁ, অনেকে প্রাইমারি সেটেলার বলে, প্রাইমারি সেডিমেন্টেশন ট্যাঙ্ক বলে, অথবা প্রাইমারি ক্লারিফায়ার বলে। তো সুতরাং সবগুলো কিন্তু একই, সেম প্রসেস, সেম ইউনিট। ঠিক আছে, তো তোমাদের এই জিনিসগুলো, এই জন্য আমি নামগুলো সব একসঙ্গে রেখেছি, সো দ্যাট তোমরা যেন কনফিউজ না হও। কেউ একজন প্রাইমারি ক্লারিফায়ার এসে বললো, তাহলে তুমি বুঝতে হবে এটা প্রাইমারি সেডিমেন্টেশন ট্যাঙ্ক। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, এই নামগুলো সব সময় খেয়াল রাখতে হবে আর কি, যে একই ইউনিট বিভিন্ন নামে অনেক সময় বলে। The settler is a primary treatment technology for wastewater. It is designed to remove suspended solids by sedimentation. Sedimentation is the process of removing suspended solids. The low flow velocity in a settler allows settleable particles to sink to the bottom. এই যে এখানে খেয়াল করো, low flow velocity। হ্যাঁ, এখানে ভেলোসিটিটাকে একটা এমন লেভেলে রাখা হয়, একটা রেঞ্জে রাখা হয় যাতে করে আমার সেটেলেবল পার্টিকেল যেগুলো সেগুলো যেন বটমে সেটেল করতে পারে। ওকে, while constituents lighter than water floats to the surface, এখানে একটা আবার স্কামোফর তৈরি হয় আর কি। এটা অনেকটাই তোমার সেপটিক ট্যাঙ্কের মতো। সেপটিক ট্যাঙ্ক ইজ অলসো এ সেডিমেন্টেশন ট্যাঙ্ক। ঠিক আছে, ইজ এ কাইন্ড অফ সেডিমেন্টেশন ট্যাঙ্ক। আচ্ছা, একটু ডিফারেন্ট আছে বিকজ ওইটা হাউস হোল্ড লেভেলে ইউজ হচ্ছে এবং ওইটা কমপ্লিটলি ওয়াটার টাইট। এখানে সেডিমেন্টেশন ট্যাঙ্কটা অবশ্যই এখানে ওপেনও থাকতে পারে কোনো কোনো ক্ষেত্রে আর কি। আচ্ছা, ওকে, settlers can achieve a significant initial reduction in suspended solids. 50 to 70% of solids removal is possible in this primary sedimentation tank, and organic material removal of 20 to 40% is also possible. তাহলে আমরা এই যে প্রাইমারি সেডিমেন্টেশন ট্যাঙ্ক, এটা কিন্তু আমরা মানে তোমরা যদি হাউস সেপটিক ট্যাঙ্ক চিন্তা করো, দ্যাট ইজ হাউস হোল্ড লেভেল সেপটিক ট্যাঙ্ক। হ্যাঁ, আর আমরা এখানে চিন্তা করছি কি একেবারে সেন্ট্রালাইজড একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট, সেখানে মানে সারা শহরের সুয়েজ আসতেছে এবং সেই রকম একটা সিচুয়েশনে আমরা যে সেডিমেন্টেশন ট্যাঙ্কটা করি সেইটার কথা বলছি। সুতরাং দ্যাট ট্যাঙ্ক উইল বি মাচ লার্জার ইন ডাইমেনশন। আচ্ছা, এখানে ট্যাঙ্ক থেকে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইনলেট, এখান থেকে তোমার ওয়েস্ট ওয়াটারটা আসছে, সেডিমেন্টেশন হচ্ছে, নিচে স্লাশ জমা হচ্ছে, এই স্লাশ গুলোকে আমরা এখান দিয়ে বের করে নিয়ে যাই, এক্সট্রাক্টেড হয়ে যায় স্লাশটা আর কি। আর এখান থেকে তোমার রিলেটিভলি ক্লিয়ার লিকুইডটা এখান দিয়ে আউটলেট দিয়ে চলে যাচ্ছে কিন্তু পরবর্তী ট্রিটমেন্ট ইউনিটে আর কি। স্যার নিচের লাইনটা স্যার কোথায় গিয়ে মিলতেছে?
কোনটা এই যে এটা Extracted, জি স্যার এই এক্সট্রাক্টেড স্লাজটা চলে যাবে তোমার স্লাজ ট্রিটমেন্ট ইউনিটে আর কি। ওই যে আমরা প্রথমেই বললাম না যে এই প্রাইমারি সেডিমেন্টেশন থেকে এবং পরবর্তীতে যে আমাদের বায়োলজিক্যাল ট্রিটমেন্ট হবে সেখানেও প্রচুর স্লাজ তৈরি হবে। এই স্লাজ গুলোকে আমরা নিয়ে চলে যাব স্লাজ ট্রিটমেন্ট ইউনিট আর কি, যেখানে আমরা স্লাজ গুলোকে ট্রিটমেন্ট করব। বিভিন্ন ভাবে স্লাজ ট্রিটমেন্ট করার প্রসেস আছে, ওকে, সেগুলো আমরা পরে যদি সময় করতে পারি ডিসকাস করবো আর কি। আচ্ছা, সেডিমেন্টেশন। তাহলে আমাদের এই যে প্রাইমারি ট্রিটমেন্ট যেটা, সেখানে আমরা সেডিমেন্টেশন ট্যাঙ্ক ডিজাইন করি এবং সেই সেডিমেন্টেশন ট্যাঙ্কে আমাদের মানে সেটেলেবল সলিডস বা সাসপেন্ডেড সলিড যেগুলো থাকে সেগুলোকে আমরা যত বেশি রিমুভ করতে পারি ততই হচ্ছে আমাদের এটা পারফরমেন্স ভালো হবে, সেডিমেন্ট মানে এফিশিয়েন্ট হবে আর কি। আর প্রসেসটা হচ্ছে সেডিমেন্টেশন অফ সলিডস। Wastewater sewage contains impurities which in flowing wastewater will remain in suspension, but in quiescent water will settle under the influence of gravity. এটা তো গ্র্যাভিটিতেই আসলে সেটেল করবে। আর sedimentation is the process of removing solid particles heavier than water by gravity settling. It is the widely used unit operation in water and wastewater treatments. The terms sedimentation, settling, and clarification are used interchangeably. The unit sedimentation basin may also be referred to as sedimentation tank, clarifier, or settling basin or settling tank. দেখছো তো অনেক নাম কিন্তু সবগুলো সব কিছুই একই জিনিস, সেম জিনিস, ওকে? Sedimentation is used to remove both inorganic and organic particles which are settleable in continuous flow condition. এই যে দেখো, এগুলি ছবি দেখলে তোমাদের আরেকটু ক্লিয়ার হবে। এটা একটা সেডিমেন্টেশন ট্যাঙ্ক, এটা একটা সার্কুলার সেডিমেন্টেশন ট্যাঙ্ক। হ্যাঁ, পুরোটা এখানে দেখা যাচ্ছে না, ছবিতে পুরোটা আসেনি, বাট মেজর পার্টটা এসছে। এটা হচ্ছে সার্কুলার সেডিমেন্টেশন। এখানে সেকশনটা দেখো এরকম আর কি, ঠিক আছে? এই যে এখান দিয়ে ইনফ্লুয়েন্টে ঢুকছে, ইনফ্লুয়েন্ট ওয়েস্ট ওয়াটার ঢুকছে এখান দিয়ে আর কি। হ্যাঁ, এটা আসছে কোত্থেকে বলো তো? স্যার কোনটা? এই যে ইনফ্লুয়েন্টটা কোত্থেকে আসছে? আরে প্রি ট্রিটমেন্ট ইউনিট গুলো থেকে আসছে। জি স্যার, প্রি ট্রিটমেন্ট থেকে আসতেছে। জি স্যার। হ্যাঁ, তো এখান থেকে এফ্লুয়েন্টটা আসছে, এসে এখানে ঢুকছে আর কি। ঢুকে এখানে তোমার দুই দিকে, মানে এটা যেহেতু সার্কুলার সব দিকেই চলে যাচ্ছে এবং এখান দিয়েও বের হয়ে যাচ্ছে, ঠিক আছে? বের হয়ে যে এখানে লিকুইডটা তৈরি হচ্ছে। আর এখান থেকে দেখো এই মানে এটা আস্তে আস্তে, এটা মোটর আছে, খুব স্লোলি এটাকে মানে একটা ইয়ে দিচ্ছে আর কি, মোশন দিচ্ছে, এবং যাতে করে সলিডস গুলো সেটেল করতে পারে। এখানে সলিডস গুলো সেটেল করছে, এখানে এখান দিয়ে একটা সেটলিং মেকানিজম আছে, এখান দিয়ে সলিডস গুলো স্লাসটা এখান দিয়ে বের করে নিয়ে যাচ্ছে। আর এফ্লুয়েন্টটা এই যে এখান দিয়ে চ্যানেল আছে, এই চ্যানেলের মধ্যে পড়তেছে এবং এক সাইড দিয়ে এটা চলে যাচ্ছে এফ্লুয়েন্টটা। এটা কোথায় যাচ্ছে? এফ্লুয়েন্টটা কোথায় যাচ্ছে বলো? এখান থেকে এফ্লুয়েন্টটা কোথায় যাচ্ছে? স্যার সেকেন্ডারি ট্রিটমেন্ট ইউনিটে যাচ্ছে। এক্স্যাক্টলি, হ্যাঁ, ওই যে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট রিঅ্যাক্টর যেটাই আমরা বলি না কেন সেখানে যাচ্ছে এটা। তার মানে এইটা হচ্ছে তোমার প্রাইমারি ট্রিটমেন্ট ইউনিট। হ্যাঁ, সেডিমেন্টেশন ট্যাঙ্ক। এখানে ইনফ্লুয়েন্টটা আসছে হচ্ছে তোমার প্রিলিমিনারি ট্রিটমেন্ট ইউনিট থেকে, বা যদি মনে করো সেই প্রিলিমিনারি ট্রিটমেন্ট ইউনিটের ফাইনাল ইউনিটটা যদি হয় ইকুয়ালাইজেশন বেসিন, তাহলে ইকুয়ালাইজেশন বেসিন থেকে আসছে, এসে এখানে ঢুকছে। ঢোকার পরে এটা এখানে এইভাবে ডিজাইন করা আছে, ভিতরে স্লোলি একটা মোশন এখানে মেনটেন করা হচ্ছে এবং সেখানে সেটেলেবল সলিড যেগুলো সেগুলো সেটেল করছে। এখানে সেটেল করার ফলে এখান থেকে পুরো চারদিকে ঘুরিয়ে সলিড স্লাস গুলো এখান থেকে একটা মানে আউটলেট দিয়ে বের হয়ে যাচ্ছে স্লাসটা। আর রিলেটিভলি ক্লিয়ার লিকুইডটা এখানে এই চ্যানেলের মধ্যে পড়ে, চারদিকে ঘুরানো চ্যানেল আছে। হ্যাঁ, এই চ্যানেল দিয়ে ঘুরে এই দিক দিয়ে বের হয়ে যাচ্ছে হলো বায়োলজিক্যাল ট্রিটমেন্ট ইউনিটে আর কি। ওকে, জি স্যার। আর এটা হচ্ছে তোমার হরাইজন্টাল ফ্লো সেডিমেন্টেশন ট্যাঙ্ক। আগেরটা ছিল সার্কুলার সেডিমেন্টেশন ট্যাঙ্ক, আর এটা হচ্ছে হরাইজন্টাল ফ্লো সেডিমেন্টেশন। দুই ধরনের ট্যাঙ্ক ইউজ করা হয়, ঠিক আছে, ডিপেন্ডিং অন দি
স্পেস কন্ডিশন, কোনখানে কিরকম স্পেস আছে সেটার উপরে নির্ভর করে যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় সেটাই তারা ডিজাইন করতে পারে, বাট দুইটাই হচ্ছে একই ফাংশন। হ্যাঁ, এখানেও আমি সেডিমেন্টেশন ট্যাঙ্ক মানে হচ্ছে আমার সেটলেবল সলিডস গুলোকে যাতে আমরা রিমুভ করতে পারি অ্যাজ মাচ অ্যাজ পসিবল, সেইভাবে আমরা সেডিমেন্টেশন ট্যাঙ্কটা ডিজাইন করি আর কি। হ্যাঁ, তো এগুলো হচ্ছে রেক্টেঙ্গুলার ট্যাঙ্ক এবং অনেকগুলো চেম্বারও থাকতে পারে। এগুলো একটা সেডিমেন্টেশন ট্যাঙ্ক দিয়ে হয়তো সারা শহরের সুয়েজ ট্রিট করা যাবে না, সেরকম এই রেক্টেঙ্গুলার সেডিমেন্টেশন ট্যাঙ্ক অনেকগুলো আছে, দেখতে পাচ্ছ, অনেকগুলো থাকতে পারে, 8টা 10টা থাকতে পারে, ডিপেন্ডিং অন দি ভলিউম অফ ওয়েস্ট ওয়াটার দ্যাট ইউ হ্যাভ টু ট্রিট ফ্রম এ সিটি। স্যার এটার জন্য তো লার্জ এরিয়া লাগে। হ্যাঁ, এরিয়া তো লাগবেই, বিশাল এরিয়া লাগবে। লাগবে না? লাগতে তো হবেই। তোমার দাসেরকান্দি সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট 61 একর জায়গাতে হচ্ছে, 61 acres of land, ঠিক আছে? তো 61 acres of land is not a small piece of land, right? স্যার ওইখানে কি হরিজন্টাল টাই আছে? হ্যাঁ, হরিজন্টাল অথবা সার্কুলার, আমার ঠিক এক্স্যাক্টলি মনে নাই, দেখতে হবে আর কি, আছে আমার কাছে, আমি পরে বলতে পারবো আর কি। ওকে, জি স্যার। অনেকগুলো করে ইউনিট আছে, বায়োলজিক্যাল ইউনিটও অনেকগুলো করে আছে, কারণ এগুলো তোমার তো ভলিউম তো কভার করতে হবে, তাই না? সেই জন্য আর কি। আর এখানেও দেখো, এই যে নিচের সেকশনটা দেখো, এখানে যে মানে এখান দিয়ে ইনফ্লুয়েন্ট আসছে, এসে এই ট্যাঙ্কের মধ্যে পড়ছে। এখানে কিছু আবার একটা মানে স্ক্র্যাপারের মতো আছে, হ্যাঁ, যেখানে এই সলিডস বা মানে ইয়েগুলোকে, ফ্লোটিং পার্টিকেলস যদি থাকে সেগুলোকে এখানে নিয়ে আসা হয় স্ক্র্যাপার দিয়ে আর কি, নিয়ে এখান দিয়ে নিচে বটমে চলে আসে এবং এখান দিয়ে স্লাশটা বের হয়ে যায়, আর এফ্লুয়েন্টটা বের হয়ে এখান দিয়ে চলে যায় সেকেন্ডারি ইউনিটে। সিমিলার অ্যাকশন আর কি। হ্যাঁ, ওকে। আচ্ছা, এরপরে আমরা দেখি পার্টিকেল সেটলিং এর কিছু classification. Based on solids concentration and the tendency of particle interaction, there are 4 types of settling which may occur in wastewater settling operations. এই 4 types of settling, 4 ধরনের হতে পারে সেটলিং। তার মধ্যে একটা হচ্ছে তোমার ডিসক্রিট সেটলিং, হ্যাঁ, এটাকে আমরা বলি ক্লাস 1 সেটলিং। আরেকটা হচ্ছে ফ্লোকুলেট সেটলিং, এটা হচ্ছে ক্লাস 2 সেটলিং। আরেকটা হচ্ছে হিন্ডার্ড সেটলিং, ক্লাস 3 সেটলিং। আরেকটা হচ্ছে কম্প্রেশন সেটলিং, ক্লাস 4 সেটলিং। বিভিন্ন টাইপ অফ সেটলিং আমরা লক্ষ্য করতে পারি একটা সেডিমেন্টেশন ট্যাঙ্কের ভিতরেই আর কি, এটাই আমি এখন বলার চেষ্টা করছি। ডিসক্রিট সেটলিংটা আমরা কাকে বলি? হোয়াট ডু ইউ মিন বাই ডিসক্রিট সেটলিং? This occurs when particles settle as individual entities and their concentration in suspension is considerably less. Particles settle unhindered by container walls or neighboring particles. এটা মানে হচ্ছে তোমার যখন পার্টিকেলস গুলো ইন্ডিভিজুয়াল একটা সিঙ্গেল পার্টিকেল হিসাবে তোমার ইয়ে করে, মানে সেটেল করে, এবং এটা কোনো কিছু দ্বারা বাধাপ্রাপ্ত হয় না আর কি, তখন এটাকে বলি আমরা ডিসক্রিট সেটলিং। ওকে, আবার বলছি, this occurs when particles settle as individual entities and their concentration in suspension is considerably less. তাদের মানে সংখ্যা খুব কম, পরিমাণ খুব কম। Particles settle unhindered মানে কোনো ধরনের বাধা ছাড়া, by container wall, কন্টেনার ওয়ালেরও সঙ্গে কোনো বাধা পাবে না আর কি, এবং নেইবারিং পার্টিকেলস থেকেও কোনো ধরনের বাধা প্রাপ্ত হবে না। এই ধরনের সেটলিং যখন হয় তখন ওইটাকে আমরা বলি ডিসক্রিট সেটলিং। এগুলো সাধারণত সেডিমেন্টেশন ট্যাঙ্কের আপার লেয়ারে হয় আর কি। এরপরে হচ্ছে ফ্লোকুলেন্ট সেটলিং বা ক্লাস 2 সেটলিং। In reality, under quiescent conditions, suspended particles in water or wastewater exhibit a natural tendency to contact and agglomerate. মানে এটা একটা ন্যাচারাল টেন্ডেন্সি, একটা পার্টিকেল আরেকটা পার্টিকেলের সঙ্গে কন্ট্যাক্টে যায় এবং এটা একসঙ্গে মানে একসঙ্গে মিশে যাওয়ার মতো একটা টেন্ডেন্সি থাকে আর কি। এটা একটা ন্যাচারাল মানে টেন্ডেন্সি অফ ওয়েস্ট ওয়াটার পার্টিকেলস। হ্যাঁ, as particles coalesce and flocculation occurs, ওই যে একটা আরেকটার সঙ্গে লেগে যায়,
তার ফলে ফ্লক তৈরি হয়, লার্জার ফ্লক পার্টিকলস তৈরি হয়। দে গ্রো বিগার ইন সাইজ, দ্য মাস অফ দ্য পার্টিকলস ইনক্রিজেস এন্ড দে সেটল ফাস্টার। দিস ফেনোমেনন ইজ কল্ড ফ্লোকুলেন্ট সেটলিং অথবা ক্লাস বা টাইপ 2 সেটলিং। ঠিক আছে, মানে একটা পার্টিকেল আরেকটা পার্টিকেলের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে বা মানে একটা আরেকটার গায়ে লেগে যায় এবং এভাবে আস্তে আস্তে একটা ফ্লক তৈরি করে। এই ফ্লক গুলো তখন মানে সিঙ্গেল পার্টিকেলের চাইতে ন্যাচারালি এগুলো বড় হয়ে যায় ফ্লক গুলো, এবং বড় হয়ে গেলে হেভিয়ার হয়ে যায়, তখন তারা কুইকলি সেটেল করে আর কি। এইটাকে আমরা বলি ফ্লোকুলেন্ট সেটলিং বা ক্লাস 2 বা টাইপ 2 সেটলিং। আরেকটা হচ্ছে হিন্ডার্ড সেটলিং, ক্লাস 3 সেটলিং। এটা হচ্ছে in systems with high concentration of suspended solids, the velocity fields of closely spaced particles are obstructed, causing an upward displacement of fluid that hinder settling of particles and in turn reduces the settling velocity. এটা হচ্ছে হিন্ডার্ড সেটলিং, মানে হচ্ছে পার্টিকেলস গুলো সেটেল করতে মানে বাধাগ্রস্ত হয়। কিভাবে? যখন অনেক মানে পার্টিকেল কনসেন্ট্রেশন যখন অনেক হয়, তখন যখন একটা আরেকটার কাছাকাছি এসে সেটেল করতে থাকে, তখন ওইটা যে লিকুইড বা যে ওয়াটারটাকে ডিসপ্লেস করে সেটা উপরের দিকে, দুইটা মনে করো দুইটা পার্টিকেল, তার মাঝখানে যে একটু লিকুইড থাকে সেটা এসকেপ করে উপরের দিকে আর কি। ফলে এইটা মানে ওই পার্টিকেল সেটলিং এর ভেলোসিটিটাকে কমায় দেয় আরো। এইটাকে আমরা বলি হিন্ডার সেটলিং। একটা আরেকটাকে সেটেল করতে বা পার্টিকেলস গুলো একসঙ্গে সেটেল করতে এই হিন্ড্রেন্সটা তৈরি হয় আর কি। হ্যাঁ, এটা একটু মানে কেয়ারফুলি চিন্তা করলে বুঝতে পারবো আর কি। In systems with high concentration of suspended solids, the velocity fields of closely spaced particles, যখন কনসেন্ট্রেশন বেশি এবং পার্টিকেলস গুলো খুব ক্লোজলি স্পেসড, হ্যাঁ, তখন তারা অবস্ট্রাক্টেড হয়, কজিং এন আপওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ ফ্লুইড। হ্যাঁ, এর চারপাশে যে ফ্লুইডটা এটা একটা উপরের দিকে ডিসপ্লেস হয়। তো উপরের দিকে যখন ডিসপ্লেসড হয় তখন এটার সেটলিংটা মানে ভেলোসিটিটা কমে যায় আর কি। হ্যাঁ, এটাকে বলি আমরা হিন্ডার্ড সেটলিং। আর ফাইনালি কম্প্রেশন সেটলিং। কম্প্রেশন সেটলিংটা হচ্ছে when the particles are further compressed due to settling of particles at the top layer. উপরের লেয়ারে যখন পার্টিকেল সেটল করে এবং নিচের লেয়ারের নিচের পার্টিকেল লেয়ারকে তখন কম্প্রেস করে। The concentration of particles at the bottom increases as the liquid from settled particles moves up through particles interstices. পার্টিকেলের ভিতর দিয়ে লিকুইডটা উপরের দিকে উঠে যায়, কিন্তু পার্টিকেল গুলো সেটেল করে কি জন্য সেটেল করে? উপরের লেয়ারের পার্টিকেল গুলো এটাকে প্রেস করে আর কি। এটাকে আমরা বলি কম্প্রেশন সেটলিং। হ্যাঁ, দিস ফেনোমেনা ইজ কল্ড কম্প্রেশন সেটলিং বা ক্লাস 4 বা টাইপ 4 সেটলিং। আচ্ছা, এগুলি তোমরা মানে বুঝতে একটু কষ্ট হচ্ছে আমি বুঝতে পারতেছি, বাট জাস্ট লুক এট দিস ফিগার। এটা দেখো, স্কেমেটিক, একটা স্কেমেটিক অফ সেটলিং রিজিয়নস। এদিকে দেখো, এই যে কলাম অফ ওয়াটারটা দেখো। হ্যাঁ, এই কলাম অফ ওয়াটারটা হচ্ছে, এখানে হচ্ছে তোমার ক্লিয়ার ওয়াটার রিজিয়ন। হ্যাঁ, পার্টিকেলস নাই। এখানে হচ্ছে ডিসক্রিট সেটলিং হচ্ছে আর কি। হ্যাঁ, খুব অল্প কম মানে কনসেন্ট্রেশন, ডেনসিটি খুবই কম। এটা হচ্ছে টাইপ 1 সেটলিং, ডিসক্রিট সেটলিং রিজিয়ন। ফ্লোকুলেন্ট সেটলিংটা ওই যে পার্টিকেল গুলো সেটেল করতে করতে যখন একটা আরেকটার গায়ে লেগে বড় হয়ে যায় তখন ওইখানে এসে সেটেল, ওইটা তাড়াতাড়ি ফাস্টার সেটেল করে, এগুলোর চেয়ে ফাস্টার সেটেল করে। এইটা হচ্ছে তাহলে ফ্লোকুলেন্ট সেটলিং রিজিয়ন। তারপরে যখন আরো নিচে যায়, যখন পার্টিকেল গুলো খুব ক্লোজ হয়ে যায়, ক্লোজ হয়ে গেলে পরে ওই যে আপওয়ার্ড ফ্লুইডটা আপওয়ার্ড যে হয় ডিসপ্লেস হয়, তার জন্য ওই পার্টিকেল গুলোর সেটলিং ভেলোসিটিটা কমে যায়। এখানে হলো তোমার খুব কনসেন্ট্রেশন বেশি আর কি। হ্যাঁ, আর এটা হলো কম্প্রেসড। এটা উপরের লেয়ারের পার্টিকেল গুলো নিচের লেয়ারের পার্টিকেল গুলোকে প্রেসার করে এবং নিচের এটার চারপাশে যে লিকুইড থাকে এটা উপরের দিকে ডিসপ্লেস হয়ে যায় এবং উপরের লেয়ারের পার্টিকেলের প্রেসারের জন্য এটা সেটেল করে আর কি। সুতরাং এটা অনেক হাই কনসেন্ট্রেশন এবং এটা হলো, এটাকে আমরা বলি কম্প্রেশন রিজিয়ন বা টাইপ 4 সেটলিং আর কি। তো এগুলোর অনেক অ্যানালিটিক্যাল বিষয় আছে, সেগুলো হয়তো আমাদের নট উইদিন দ্য স্কোপ অফ দিস কোর্স আর কি। ওকে, তাহলে তোমরা এই 4 ধরনের সেটলিং, হ্যাঁ, এটাও একটুখানি পড়বা আর কি। হ্যাঁ, 4 টাইপস অফ সেটলিং, মানে একটা সেডিমেন্টেশন ট্যাঙ্কের ভিতরে কত ধরনের সেটলিং হয় সেইটা একটু বুঝতে পারলেই হবে আর কি। ওকে, এটা আরেকটা টাইপিক্যাল সার্কুলার প্রাইমারি সেটলিং ট্যাঙ্ক। তার একটু ক্লিয়ার ছবি, এই জন্য তোমাদের দেখানোর জন্য নিয়ে আসছি। ওই একই ছবিটা আমি আগেও দেখিয়েছি।
বাট এটা হচ্ছে তোমার একটা ক্লিয়ার পিকচার। এরপরে আমরা যাব সেডিমেন্টেশন ট্যাঙ্ক ডিজাইন কনসিডারেশন। Okay. Most suspended solids in wastewater are sticky in nature and flocculate naturally. Primary settling operations proceed essentially as type 2 settling, which is flocculant settling, without the addition of coagulants. এখানে কোনো কেমিক্যাল অ্যাড করা হয় না, এমনিতেই হয় মেকানিক্যাল মিক্সিং এন্ড ফ্লোকুলেশন। হ্যাঁ, উইদাউট দ্য এডিশন অফ কোয়াগুলেন্টস, মেকানিক্যাল মিক্সিং এন্ড ফ্লোকুলেশন এগুলো দরকার হয় না খুব একটা। ন্যাচারালি এটা মানে একটা আরেকটার সঙ্গে লেগে যায়, আমরা এটাকে বলি কোলেসিং। হ্যাঁ, আর যেটা তৈরি হয় সেটাকে আমরা বলি ফ্লক্স, এই জন্য এটাকে বলি আমরা ফ্লোকুলেন্ট সেটলিং। The organic material is slightly heavier than water and settles slowly, usually in the range of 1 to 2.5 meter per hour. ইউনিট গুলো কিন্তু খুব কেয়ারফুলি খেয়াল করতে হবে। লাইটার ম্যাটেরিয়ালস, প্রাইমারিলি অয়েল এন্ড গ্রিস, ফ্লোট টু দ্য সারফেস এন্ড মাস্ট বি স্কিমড অফ। এগুলোকে মানে স্কিম অফ করে ফেলা হয় আর কি, হ্যাঁ, নিয়ে যাওয়া হয়। ওকে, ডিজাইন ক্রাইটেরিয়া ফর প্রাইমারি সেডিমেন্টেশন ট্যাঙ্ক আর অ্যাজ ফলোস। এই ডিজাইন ক্রাইটেরিয়া গুলো তোমরা একটু কেয়ারফুলি খেয়াল করবা, যাতে তোমাদের যদি কোনো প্রবলেম করতে হয় এটা যেন তোমরা খেয়াল করতে পারো আর কি। হ্যাঁ, ওকে, নাম্বার অফ ট্যাঙ্কস 2 or more, ইউজুয়ালি ডিপেন্ড করে ভলিউম অফ ওয়েস্ট ওয়াটারের উপরে। টাইপ অফ ট্যাঙ্ক সার্কুলার হতে পারে, রেক্টাঙ্গুলার হতে পারে। রিমুভাল অফ স্লাজ এন্ড স্কাম মেকানিক্যালি, নর্মালি মেকানিক্যালি এগুলোকে রিমুভ করা হয়। ট্যাঙ্ক বটম স্লোপ কিরকম থাকে, বটমের স্লোপটা আর কি, এটা রেক্টাঙ্গুলার হোক বা সার্কুলার হোক, আমরা তো দেখলাম ছবিতে দেখলাম না, বটমে একটু স্লোপিং করা থাকে যাতে স্লাজ গুলোকে খুব ইজিলি রিমুভ করা যায়। 60 to 150 মিলিমিটার পার মিটার এই স্লোপ, এই ধরনের স্লোপ দেওয়া হয় আর কি। আর স্পিড অফ স্লাজ স্ক্র্যাপার হচ্ছে 0.02 to 0.05 RPM। ওই যে স্ক্যাপার মানে ওই যে ঘুরে ঘুরে স্ল্যাশ গুলোকে এক জায়গায় নিয়ে আসে, সেইটার রোটেশন পার মিনিট। আরো দেখো, জেনারেল ডিজাইন ক্রাইটেরিয়া ফর প্রাইমারি সেডিমেন্টেশন ট্যাঙ্ক, পিএসটি মানে প্রাইমারি সেডিমেন্টেশন ট্যাঙ্ক কি ধরনের হয় আর কি, রেঞ্জ গুলো কিরকম, আমরা পরে একটা প্রবলেম করব, সেটা কিরকম হয় সেটা আইডিয়া দেওয়ার জন্য তোমাদেরকে এই রেঞ্জ গুলো বা ভ্যালু গুলো আমরা দেখাচ্ছি আর কি। যেমন রেক্টেঙ্গুলার ট্যাঙ্ক লেংথ হতে পারে 15 থেকে 100 মিটার পর্যন্ত। হ্যাঁ, লেংথ দেখো, লেংথ ইন মিটার, ইট ক্যান বি 15 to 100 মিটার। টাইপিক্যাল ভ্যালুও দেওয়া আছে এখানে, টাইপিক্যাল 30 মিটার। সুতরাং তোমাদেরকে যখন প্রবলেম করতে দেওয়া হবে তখন তোমাদের মাথায় যদি এরকম থাকে যে এই রেঞ্জে হতে পারে আর কি, তোমাদের ইজিয়ার হবে এটা মানে করার জন্য আর কি। ওকে, উইডথের ভ্যালু দেওয়া আছে, টাইপিক্যাল ভ্যালু দেওয়া আছে, ডেপথের রেঞ্জ দেওয়া আছে, ভ্যালু দেওয়া আছে। সার্কুলার ট্যাঙ্কের বেলায় ডায়ামিটার 3 to 60 মিটার পর্যন্ত হতে পারে, ইজ ওয়াইড রেঞ্জ। আর তুমি রেঞ্জটা সিলেক্ট করবা হচ্ছে ডিপেন্ডিং অন দি ভলিউম এন্ড স্পেস অ্যাভেলেবল। টাইপিক্যাল এটা 30 মিটার পর্যন্ত হয়, 30 মিটার তো মানে মোস্টলি ইউজ হয় যে ভ্যালুটা আর কি। আচ্ছা, ডেপথ তো হতে পারে 3 to 5 মিটার। হ্যাঁ, এখানেও টাইপিক্যাল ভ্যালু, রেক্টেঙ্গুলারের বেলায়ও 4 মিটার, সার্কুলারের বেলায়ও 4 মিটার, এটা টাইপিক্যাল ভ্যালু আর কি। হ্যাঁ, সেন্ট্রাল ওয়েল ডায়ামিটার 15 to 20% অফ দি ট্যাঙ্ক ডায়ামিটার। ওই যে মাঝখানে যে ওয়েল থাকে একটা, যেটা দিয়ে ইনফ্লুয়েন্টে যেটা দিয়ে ঢুকে, ছবির মধ্যে দেখালাম যে ইনফ্লুয়েন্টে যেটা দিয়ে ঢুকে সেটা আর কি। আর বটম স্লোপটা তো বললাম 0.02 থেকে 0.05 এরকম হতে পারে মিলিমিটার পার মিলিমিটার। আরো কিছু টেকনিক্যাল ডাটা আছে, টেকনিক্যাল ইনফরমেশন, যেমন ডিটেনশন টাইম। ডিটেনশন টাইমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেডিমেন্টেশন বেসিনের মধ্যে ডিটেনশন টাইম মানে একটা পার্টিকেল কতক্ষণ থাকবে ওই সেডিমেন্টেশন ট্যাঙ্কের ভিতরে, দ্যাট ইজ দ্য ডিটেনশন টাইম। এবং এটা হচ্ছে 1 to 4 আওয়ার্স, টাইপিক্যাল ভ্যালু হচ্ছে 2 আওয়ার্স। ঠিক আছে, এটা কিন্তু ডে না, খেয়াল করো। ঠিক আছে, ডে হলে তো এটা অনেক বিশাল বড় ট্যাঙ্ক লাগবে। হ্যাঁ, সেপটিক ট্যাঙ্কের মধ্যে যেমন বলছি আমি যে টাইম যাই আসুক না কেন, ডিটেনশন টাইমটা আমরা একদিন গাইডলাইন ভ্যালুটা হচ্ছে 1 ডে, কিন্তু এখানে দেখো ডিটেনশন টাইম ইজ ইন টার্মস অফ আওয়ার্স। 2 আওয়ার্স হচ্ছে টাইপিক্যাল ভ্যালু, কারণ এখানে যদি আমি 2 আওয়ারের চেয়ে বেশি করে, যত বেশি ডিটেনশন টাইম করব তত বেশি বড় আমার ট্যাঙ্ক লাগবে, তো হুইচ আর নট প্র্যাকটিক্যাল আর কি। হ্যাঁ, তো সেই জন্য এটা 1 to 4 আওয়ার্স হচ্ছে রেঞ্জ, টাইপিক্যাল ভ্যালু হচ্ছে 2 আওয়ার্স। আর ফ্লো থ্রু ভেলোসিটি হচ্ছে মিটার পার মিনিট, 0.6 থেকে 3.6, টাইপিক্যাল ভ্যালু হচ্ছে
0.9 বা ইভেন 1 মিটার পার মিনিট, খেয়াল করো কিন্তু 1 মিটার পার মিনিট। হ্যাঁ, আর SLR আর SLRটা হচ্ছে তোমার দাঁড়াও, এটা আমার 1 মিনিট। স্যার কথা শোনা যাচ্ছে না। স্যার কথা শোনা যাচ্ছে না। হ্যালো, স্যার কথা শোনা যাচ্ছে না স্যার। স্যার এখন শোনা যাচ্ছে। স্যার এখন শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে ওকে ওকে, ঠিক আছে, অলরাইট। আমি একটু পজ দিয়েছিলাম, দাঁড়াও। 1 মিনিট। আচ্ছা, কোথায় ছিলাম আমরা? হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, জি স্যার, এখন একদম ক্লিয়ার আসছে। ঠিক আছে ঠিক আছে। আমরা এই টেকনিক্যাল এগুলো ডিসকাস করছিলাম, তাই তো? ডিটেনশন টাইমের কথা বলতেছিলাম মনে হয়। আচ্ছা, ডিটেনশন টাইমটা যেটা বললাম, ইন দ্য রেঞ্জ অফ 1 to 4 আওয়ার্স, টাইপিক্যাল ভ্যালু হচ্ছে 2 আওয়ার্স, আর ফ্লো থ্রু ভেলোসিটি হচ্ছে এরকম 0.9 মিটার পার মিনিট। আর এসএলআরটা হচ্ছে তোমার এটাকে সারফেস লোডিং রেট আর কি, অথবা ওভারফ্লো রেট। এটা হচ্ছে ভলিউম অফ ওয়েস্ট ওয়াটার অ্যাপ্লাইড পার ইউনিট সারফেস এরিয়া অফ দ্য ট্রিটমেন্ট বেসিন। হ্যাঁ, এটাকে বলি আমরা এসএলআর বা ওভারফ্লো রেট। আরেকটা রেট আছে উইয়ার ওভারফ্লো রেট, মানে ওই যে তোমাদের দেখালাম ছবিতে যে ফ্লোটা উইয়ারের উপর দিয়ে ঘুরে এসে তারপরে এফ্লুয়েন্ট হিসাবে বের হয়ে যাচ্ছে, সেইটার আর কি
এটা উইয়ার লোডিং রেট আর কি। হ্যাঁ, এটা কত, এটারও কিছু স্পেসিফাইড ভ্যালু এখানে আছে, সেগুলো আমরা ডিজাইনের সময় দেখবো আর কি। এই ভ্যালুগুলো কাছাকাছি হবে আর কি। হ্যাঁ, মিটার কিউব পার মিটার পার ডে, আর এসএলআরটাও হচ্ছে তোমার মিটার কিউব পার মিটার স্কোয়ার পার আওয়ার। হ্যাঁ, এট অ্যাভারেজ ফ্লো কন্ডিশন আর কি। ওকে, এটা মুভ করছে না, স্টার্ট হয়ে গেছে। এই তো ঠিক আছে। আচ্ছা, এটার পরের স্লাইডটা হচ্ছে এরকম। এই ফিগারটা দেখো, নিচে হচ্ছে তোমার ওভারফ্লো রেট আর উপরে হচ্ছে পার্সেন্টেজ রিমুভাল। হ্যাঁ, দুইটা কার্ভ আছে, একটা হচ্ছে সাসপেন্ডেড সলিডস আর একটা হচ্ছে বিওডি। এটা হচ্ছে the quantity of sludge removed in primary sedimentation may depend on several variables, including the strength of the incoming waste, the efficiency of the clarifier, and the conditions of the sludge. That is specific gravity, water content, etc. ওই যে স্লাজের মধ্যে কি পরিমাণ ওয়াটার আছে, তার স্পেসিফিক গ্র্যাভিটি কত, সেগুলোর উপর নির্ভর করে আর কি। রিমুভাল এফিসিয়েন্সিস of well-designed primary tank depend upon overflow rates as shown in the figure on the left. এই যে ওভারফ্লো রেট যেটা বললাম যে তোমার এখানে মিটার পার ডে দেখাইছে, আমরা এর আগের স্লাইডে যদি দেখো ওভারফ্লো রেট, এটা হচ্ছে মিটার কিউব পার মিটার স্কোয়ার পার আওয়ার। হ্যাঁ, ঠিক আছে, এটা কিন্তু একই, মানে এটাকে তুমি সিম্পলিফাই করলে মিটার পার আওয়ার বা মিটার পার ডে আসতেছে, তাই তো? সো এটা হচ্ছে ওভারফ্লো রেট। এই ওভারফ্লো রেটের সঙ্গে কিন্তু তোমার ইয়েটা খুব মানে ডিপেন্ড করে পারফরমেন্স অফ দি সেডিমেন্টেশন ট্যাঙ্ক। ওভারফ্লো রেটটা কি বুঝতে পারছো তো? আবার বলছি, ওভারফ্লো রেটটা হচ্ছে the volume of wastewater বা ফ্লো রেট অ্যাপ্লাইড পার ইউনিট সারফেস এরিয়া অফ দি ট্রিটমেন্ট বেসিন। মানে তোমার সেডিমেন্টেশন ট্যাঙ্কের যে ইউনিট সারফেস এরিয়া, তার জন্য কত ফ্লো আসছে আর কি, ফ্লো রেট পার ইউনিট সারফেস এরিয়া। এবার বুঝতে পারছো? জি স্যার, জি স্যার, একবার একটু যদি বলতেন স্যার, আমি বুঝতে পারতেছি না। হ্যাঁ, এটা হচ্ছে তোমার মানে আমরা ওভারফ্লো রেটটা কাকে বলি? ওভারফ্লো রেটটা হচ্ছে is the volume of wastewater applied per unit surface area of the treatment basin and is normally expressed in units of meter cube per meter square per day অথবা meter cube per meter square day, which is numerically equal to meter per day. Numerically ওটা meter per day হিসাবেই আসে। হ্যাঁ, মানে ভলিউম, হ্যাঁ, পার ইউনিট সারফেস এরিয়া, মানে ওই যে মিটার স্কোয়ার পার ডে, এটা হচ্ছে তোমার ওভারফ্লো রেট। তার মানে তোমার সেডিমেন্টেশন ট্যাঙ্কের ভিতরে কি কি ভলিউম রেটে তোমার আসবে, এটা কত ভলিউম আসবে পার ইউনিট সারফেস এরিয়া অফ দি ট্যাঙ্ক পার আওয়ার অথবা পার ডে, এটা হচ্ছে তোমার ওভারফ্লো রেট। এটা খুবই ইম্পর্টেন্ট। এবং আমরা যদি এখানে দেখি এই ফিগারটা দেখো তুমি, নিচে ওভারফ্লো রেটের সঙ্গে আসলে নির্ভর করছে পার্সেন্টেজ রিমুভাল আর কি। তো সুতরাং এটা খুব কেয়ারফুলি দেখতে হবে এবং এই ফিগারটা ইউজ করতে হবে তোমরা ডিজাইন করতে হলে। এটা আমি আবার বলছি, দেখো, the quantity of sludge removed in primary sedimentation may depend on several variables, including the strength of the incoming waste, the efficiency of the clarifier, and the conditions of the sludge. Removal efficiencies of well-designed primary tanks depend upon overflow rate as shown in this figure. দেখো তুমি এখানে ওভারফ্লো রেট যদি 40 হয়, হ্যাঁ, এটা এখানে মিটার পার ডে, এটা নিউমেরিক্যালি মিটার পার ডে, কিন্তু এটার আসল অ্যাকচুয়াল ইউনিটটা হচ্ছে মিটার কিউব পার মিটার স্কোয়ার পার ডে। তাহলে জিনিসটা একই দাঁড়াইলো না, মিটার পার ডে, নিউমেরিক্যালি এটা সেম, কিন্তু ওভারফ্লো রেটটা আমি যেটা ডিফাইন করলাম তোমাদেরকে, ওভারফ্লো রেটটা হচ্ছে মিটার কিউব পার মিটার স্কোয়ার পার ডে। ওকে, তাহলে এই ওভারফ্লো রেটটা যখন 40 হয় দেখো, তাহলে তখন তোমার এফিসিয়েন্সি হচ্ছে
মনে করো 30% রিমুভাল হচ্ছে বিওডি, অথবা তোমার সাসপেন্ডেড সলিড যদি হয় তাহলে জাস্ট লিটল লেস দেন 60% রিমুভাল হচ্ছে। ওভারফ্লো রেট যখন বেশি হবে তখন দেখো এগুলি কিন্তু কম হচ্ছে, ঠিক আছে? যখন ওভারফ্লো রেট 80 মিটার কিউব পার মিটার স্কোয়ার পার ডে যখন হবে তখন তোমার সাসপেন্ডেড সলিডস রিমুভাল হচ্ছে মাত্র 40। তো ওভারফ্লো রেট বেশি হওয়া মানে কি, খুব দ্রুত ফ্লো চলে আসতেছে সেডিমেন্টেশন ট্যাঙ্কের মধ্যে। তার মানে হচ্ছে যে সেডিমেন্টেশন মানে ট্যাঙ্কে মানে ডিটেনশন টাইমটা কম পাচ্ছে আর কি, তাড়াতাড়ি করে যত মানে ওয়েস্ট ওয়াটার ঢুকবে সেই পরিমাণ তো আবার বের হয়ে যাবে, তাই না? তোমাদের সেপটিক ট্যাঙ্ক বোঝানোর সময় আমি বলছিলাম যেটা ঢুকবে সেটা তো ডিসপ্লেসড হয়ে বের হয়ে যাচ্ছে। তো এখন যদি বেশি পরিমাণে বেশি রেটে ঢুকে তাহলে কুইকলি বের হয়ে যাবে, তো তখন মানে সেটেল করতে পারবে না খুব সহজে আর কি। সেই জন্য যত আমার ওভারফ্লো রেটটা আমি যতটা মিনিমাম রাখতে পারি, মিনিমাম রাখতে গেলে কিন্তু তোমার আবার ডাইমেনশনটা বড় হতে হবে আর কি, কারণ তোমার তো একটা সার্টেন ভলিউম অফ সুয়েজ তো ট্রিট করতে হবে। যেমন এখানে 20 যদি হয়, 20 মিটার কিউব পার মিটার স্কোয়ার পার ডে যদি হয়, তাহলে তোমার দেখো তোমার সাসপেন্ডেড সলিডস রিমুভাল হচ্ছে প্রায় 70%, মোর দেন 70%, আর বিওডি রিমুভালও হচ্ছে প্রায় তোমার ক্লোজ টু লেটস সে 38%। হ্যাঁ, কিন্তু যখন ওভারফ্লো রেট তোমার কম, ওভারফ্লো রেট কম হওয়া মানে তোমাকে তোমার ডিটেনশন টাইম বেশি হচ্ছে, সলিড সেটেল করতে পারছে ভালো, কিন্তু তোমার ডাইমেনশন বেশি লাগবে তার জন্য আর কি। তো এটার সঙ্গে রিলেটেড আর কি। ওকে, আচ্ছা, এরপরে প্রবলেমটা আমি আজকে আর ডিসকাস করব না, আমি আজকে এখানেই শেষ করব, ঠিক আছে? জি স্যার। প্রবলেমটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। প্রবলেম তো আমরা ওই যে নেক্সট থার্সডেতে প্রবলেম ডিসকাস করব আর কি। ওকে, ঠিক আছে, তাহলে আজকে আমরা এখন তোমাদের আমি পার্সেন্টেজ দিয়ে দিই, আর 5 মিনিট আছে। জি স্যার। পার্সেন্টেজটা কল করে দিচ্ছি আমি। তোমরা আসো তো সবাই? প্রথম দিকে তো ছিল না, এখন মোটামুটি জি আছো। স্যার, আসি স্যার। জি স্যার, আছি স্যার। ফার্স্ট থেকে ছিলাম স্যার। আচ্ছা, ঠিক আছে, আমি প্রথম থেকে ছিলাম স্যার। আচ্ছা, গুড। হ্যাঁ, তোমার কথা তো শুনছি আমি। জি স্যার, আমিও ছিলাম। আচ্ছা, এবার রেসপন্ড টু ইউর রোল নাম্বারস। রোল নাম্বার 1, রোল নাম্বার 2, Yes, sir. 3, 4,